করতালি দিয়ে শুরু করবেন। সবার জন্য একটা করো হাততালি। সুরে নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল সেবা কোয়েল ডাকে সুরে নাই তো সে এই তো আমার
বই করি কাজল লেখা বই করি আয়না রে ভাই সবাই মিলে কাজল লেখা বই করি কাজল লেখা বই করি
কুদা আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখেছি, যেন আকাশের ধার করে আমায় রেখেছে। ওরে তুই শীঘ্র স্বর্গধামে চলে আয়, আমার মনে হচ্ছে মৃত্যু খেয়ে নিকটবর্তী। কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী, প্রহরী, আদেশ করুন হুজুর। যাও যাও প্রহরী, ওদের আমার কাজ বেগম হুসনা বানু আর শিশু কামালকে নবাব দরবারে পাঠিয়ে দাও। শিরোধার্য হ্যালো, আমরা কাম যাস না। সাহেব, আমি আজ নিশীথে কি স্বপ্ন দেখেছি, সে যেন আমায় দেখে বলেছে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। ওদের আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজারে টুকরা অবধ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি আপনার হাতে রেখে গেলাম। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান ধনী গরিব গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পত্র সমতুল্য স্নেহ করবে। তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। জাহাপনায় আপনি কি বলছেন? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে আমাকে একা ফেলে আপনি পরলোকে চলে যাবেন? কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন সবাই চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমার হাতে ছানি দিয়ে যাচ্ছে। কাছে কাছে এসো বাবা কামাল, তুমি তুমি আমার পক্ষে এসো। পিতা, পিতা গো, আপনি আমায় একেবারে চলে যাবেন? কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ রইল। আমি তোকে নিজ হস্তে মানুষ করে রাজ মুকুট তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না। বসো বসো বাবা, তুমি এই সিংহাসনে বসো। আমি জীবিত থেকে দেখে যাই আমার খাবার এই সিংহাসনে বসেছে। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আমি তোমার হাতে দিয়ে গেলাম। কামাল কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনায় আপনি কি বলছেন? জাহাপনায় সেই জন্য কোনো চিন্তা করো না। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তাহলে আমাকে ক্ষমা করে মা, মাগো, আমি কার কোলে যাব? আমি কাকে পিতা বলে রাখবো? বলো মা, বলো।
কামাল কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার হয়ে গেছে। এখন চলুন জাহাপনার মৃত্যু দেহ নিয়ে সৎ কাজ করতে হবে। সেনাপতি জাফর আলী খান, মৌলানা সাহেব, রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকে বেগম হোসনা ভানু রাজ্য পরিচালনা করছে। মানে ইচ্ছা করলে আমরা এই সিংহাসন দখল করতে পারি। তুমি ঠিক বলো জাফর আলী খান। ওজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবার আসে, এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন বলুন কি উপায়ে সিংহাসন হাতের মুঠোয় আনা যায়? বেগম হোসনা ভানু আর তার অবুঝ শিশু কামালকে হত্যা করলে আমাদের পথ একেবারে পরিষ্কার। তখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম শাহজাদাকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। না না না, তা কখনোই হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি কি এসেছো আমাদের দুজনের কাছে বাধা দিতে? না, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনি খেতে পারছিলেন না, পুত্র কন্যা নিয়ে রাস্তায় ঘুরে ফিরছিলেন আর কাঁদছিলেন। সেদিন নবাব আপনাকে দয়া করে রাস্তা থেকে তুলে এনে কুড়িয়ে এনে স্থান দিয়েছিল এই নবাব মহলে। কিন্তু আজ নবাবের মৃত্যু হতে না হতে হতেই আপনারা করতে চান নবাবকে হত্যা। তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, আপনাদেরকে এই নবাব মহলে কেউ প্রতিবাদ করার না থাকলেও আমি ইব্রাহিম কোনোদিন বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। আর তুমি যদি আমাদের কাছে বাধা দিতে আসছো তাহলে তোমাকে রায় দেওয়া হবে না। চলো নজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা সমাধান করে কপালি স্বামী একা ফেলে পরলোকে চলে গেলেন। এখন আমি এই অবশ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? কেন? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যান। কেন? কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির সাহেব এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করতে চায়। আমাদেরকে হত্যা করে তাদের লাভ? লাভ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব আর জাফর আলী খান হবে তার প্রধান উজির। শীঘ্রই চলুন, ওরা হয়তো এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে এই স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো পালিয়ে যাব না। মরতে হয় আমি এখানেই মরব। তাহলে কি আপনি যাবেন না? আপনি কি এই রূপনগরের শেষ সম্বলটুকু নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে দিব না। এই জালিম শয়তানদের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে তাদের বিরুদ্ধে। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। বিদায় বেগম সাহেবা, বিদায় বেগম সাহেবা, আমি আপনার কোনো কথা শুনবো না। চলো ইব্রাহিম, বিদায় শিশু কামালকে হত্যা, তারপর বেগম হোসনা ভানুকে হত্যা করতে পারলে সেনাপতি জাফর আলী খান পদ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি হবে না, এখনই তোমার জীবনের চিরমিরি গেলার শেষ সঙ্গ করে দেব। হবে না জাফর আলী খান। উজির সাহেব, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। উজির সাহেব পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। সহ্য আমি যে ভাবতেও পারছি না। শত শত পাহারা সত্ত্বেও
আইনে দেন তো বলে এই বেলা দেন আইনে বুঝাটা করবে ধর্ম কথাটা এটা জানিয়ে দেন এটার পরে খেলা এটা নাই আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। জীবন আমি কেমন করে কাটিয়ে যাব? হে ক্ষুধা, তুমি আমায় একটু উপায় করে দাও। ক্ষুধা, একটু উপায় করে দাও।
এই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি, কদমালি বাড়ি আছো? কদমালি, কে আমাকে নিশিরাত্রে রাখছে? কদমালি, কদমালি। আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশিরাত্রে গরিবের বাড়িতে আমি এসেছি তোমাকে ছেলে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষ করবে এবং তাকে তুমি তোমার নিজের ছেলে বলে পরিচয় দিবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলেকে তোমার ছেলে বলেই পরিচয় দেবে। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সেজন্য দুঃখ করো না ভাই, আমি মাঝে মাঝে এসে তোমাকে এখানে দেখে যাব। তুমি এখানে থাকবে তো? ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর একটা আলো, দেখতে পাচ্ছ তুমি? পাচ্ছি। ওই দিকে, ওই যে দেখো কত সুন্দর আলো। তুমি দেখো ওদিকে, দেখো, তুমি দেখো না কত সুন্দর আলো, তাই না? ভাইয়া, দুঃখ করো না বাবা। হ্যালো, এসো, এসো আমার সাথে। চলো চলো আমাদের করে যাই। বলো কিসের যে কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা আমি ভাবতেও পারলাম না। এই ব্যাপার আপনি নিশ্চিন্ত করুন হুজুর সাহেব। আমি যেমন করেই হোক এই বেঈমান দুটোকে খুঁজে ধরে এনে আমি আপনার সামনে করব নির্মম হত্যা। পারবে না জাফর আলী খাঁ, যে চলে গেছে তাকে আর কোনো দিন ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সভাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিবাদ করতে। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তাই আজ শিশু কামাল জল্লাদদের হাত থেকে মুক্ত। আপনি কি চান বেগম সাহেবা? আমরা কি শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই, যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজ এই শিশু কামালকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ কর বেঈমান! আজ তোমাদেরকে আমি হারে হারে চিনে নিয়েছি, তাই তো ভাবছি এই বেঈমানের কি শাস্তি হতে পারে। অসম্ভব! বেগম সাহেবা হয়তো ছাড়েন না। আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহল্লার সবাইকে টাকার বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাগ্যকে সুরক্ষা রাখতে চান তাহলে আমাদের অনুগতভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে এই অন্ধকার কারাকক্ষে। কি? এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকে বন্দী করতে চাও? এই কে আছিস? কেউ নেই! কেউ নেই বেগম সাহেব, আপনার কাছে কেউ সাড়া দেবে না। এই কে আছেন? আদেশ করুন হুজুর। বন্দী ঘর বেগম সাহেবাকে, তাকে বন্দী ঘরে নিয়ে যা অন্ধকার কক্ষে। বেগম সাহেবাকে বন্দী করবো আমি? কোনো কথা নয়, বন্দী ঘর ও খোদা! তাই করেছি। ও খোদা! তুমি কে লিখেছিলে আমার কপালে? এই কি তোমার লেখা? যারা আমার হুকুম
হুকুমের চাকর ছিল, তাদের হাতে আজ আমি বন্দী হলাম। তুমি এই শয়তানদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো। তার আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না। যান, অন্ধকার কারাকক্ষে বসে বসে খুদাকে স্মরণ করুন। নিয়ে যাও প্রাণী। চলুন বেগম সাহেব। হবে এখন চলো। আর একটা সুযোগে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। আর তখন আমি হব এই রূপনগরের নবাব। কাজল, কাজল, ছেলেটি কোথায় গেল? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। কাজল, কাজল, পিতা গো, আমায় কেন স্মরণ করেছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে তোমাকে আমি গড়ে তুলতে চাই। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন পিতা, তাই চলুন। শালা জন্টু, এই জন্টু আমার কাছে পড়া দেব। তোর কাছে পড়া দেবো কেন রে? মাস্টার সাহেব বলছি আজকে আসবে না, আমার কাছে পড়া দেব। আসবে না? এই শালা, তুই জানোস স্যারের ওয়াইফের লাগে আমার দেওয়া হয়েছে, স্যারের নাকি সিদার হইতে। এই শালা, তুই আমার কাছে পড়া দিবি না? আমার কাছে পড়া নিয়ে এসো তো। আমি তোমার কাছে পড়া দেবো কেন? মাস্টার সাহেব আসলে আমি তার কাছেই পড়া দেবো। এই তো মাস্টার, আমি আয়া পড়ছি। এই আমাদের মাস্টার কোথায় রে? মাস্টারের সিদার হইছে। কিসের সিজার হইছে? হেড কাড়া, কিসের হেড কাড়া। মাস্টার কই? মাস্টার কইলাম একবারে সিদার হয়ে থাকা। এই আমি মাস্টার, আমার কাছে পড়া নিয়ে এই বল, কি বলবি বল, পড়া দে। তুমি একটা বারাম করো তো। এই তোরা এখানে ভুলভাল করছিস কেন? স্যার, আপনার নাকি সিজার হইছে? এই জন্টু, আই মন্টু, তোমরা ঠিক মতো বসো প্লিজ স্যার, প্লিজ বসো। তুই এদিকে বস। জি স্যার। স্যার, স্যার আমি বলা দেই। দেও। ওই দেয়া বই। বেয়াদব। এই জন্টু, তুমি পড়া দাও। স্যার, আমি একটা প্রশ্ন বলি।
করো। আমি একটা অঙ্ক বারাম পড়তাছি। এই বেয়াদব, তুই আমাকে প্রশ্ন করবে কিসের? আমি তোকে প্রশ্ন করব। জি স্যার। বলে খাও। এই 3 আর 4 কত হয়? 8। বেয়াদব, 8 না 7? এই কিসের পড়া দিচ্ছে? তাহলে শুনেন স্যার, জন্টু কইছে তুই তাহলে তুই খা, মাঝখানে তোর ফাঁক। এই যে তো পড়া হইলো। জন্টু তো কইছে স্যার। এই জন্টু, এই তুই এখানে ধরে রেস কেন রে? এই তোর কি হয়েছে? এখানে কলা রয়েছে। বেয়াদব। এই জন্টু, জি স্যার। এটা অর্থ কি? কমু স্যার। তাহলে শুনেন স্যার, যেমন মনে করুন মাইয়া মানুষ আছে না, এই যে আমাদের মুসলমান আর হিন্দু গো আছে না, ওদের 2 ধারে 2 খাল, ভিতরে লাল, স্বামী আছে যতদিন। এই বেয়াদব, এটা কি বই পড়া হইলো রে? বস স্যার, এই এইটা হচ্ছে এলাকার সিঁদুর, 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 এই কি কথা বলো? সিঁদুর স্যার। বস এদিকে বস। মাস্টার সাহেব, এই বেয়াদব, বস। মাস্টার সাহেব, আপনার স্কুলে আসতে গেলে মাস্টার সাহেব। হ্যাঁ, আসুন। কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলে ভর্তির ফিস ও মাসিক বেতন দিন। ভর্তির ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলে ভাই। মাস্টার সাহেব, আমার হাতে এখন টাকা পয়সা নেই মাস্টার সাহেব, আমি আপনাকে পরে হবে না, বাকি রাখলে চলবে না। টাকা আমরা গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন মাস্টার সাহেব। হবে না, বিনা পয়সা এখানে লেখাপড়া চলে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাইলাম মাস্টার গো, ও মাস্টার আপনার চরণে গো, সালাম জানাইলাম মাস্টার গো। দয়া করে করবেন ভক্তি গো, ও মাস্টার আপনার স্কুলে গো, সালাম জানাইলাম মাস্টার গো।
টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোমাকে স্কুলে ভর্তি করবি না। কেন পিতা? গরিব বলে আমি কি মানুষ না? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? না, গরিবের লেখাপড়া শেখার প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, আমার স্কুল থেকে তোমরা বেরিয়ে যাও। যাও যাও, চল বাবা কাজল, গরিবের লেখাপড়া প্রয়োজন নেই বাবা। বাবা দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দেবেন না, তাকে স্কুলে ভর্তি করুন। গরিব হলে সেও তো মানুষ, আর তারও তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবের লেখাপড়া হয় না, কারণ রীতিমতন বেতন বইয়ের খরচ জোগাতে পারে না। স্যার, ছেলেটির বেতন বা মাসিক বেতন আমি দেব। তুমি দেবে? হ্যাঁ স্যার, এই নিন 4 টাকা, আপনি তাকে ভর্তি করুন। বই ঠিক আছে। সরকারে লাগিয়ে গেছে। তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? আব্বা, আমার নাম খাজল, পিতার নাম কধমালি চাষা। মা, কি করলো রে? তুমি আমার ছেলেকে ভর্তি করিয়েছো মা। আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, কাজল, পাতার দুধ বই আনছি। তোমাকে স্কুলে ভর্তি করানো হলো। আগামীকাল দেখে রীতিমতো স্কুলে আসবে। এই, জন্টু মন্টু, স্যার, আজ তোমাদের সকলেরই ছুটি। স্যার, কাল কিন্তু ঠিক মতো আসবে। জি স্যার। আর যদি রেজাল্ট করতে চাও স্যার, আমি না। স্কুলে এসে, তাহলে তোমাদেরকে পিটিয়ে কিন্তু স্যার, তুলে দেবো। স্যার, তুলে দেবো। কথাটা স্যার। মনে থাকে যেন। স্যার, একটা কথা কইতাম স্যার। স্যার, আজ নতুন কি বলবে? ছাত্রী স্কুলে বইতে যে একটা বিষ, এটা মনে করে একটা অনুষ্ঠান করতাম স্যার। সেটা ব্যবস্থা আমি করবো। ইয়েস স্যার, ভাগার। এই, এই, এই। এই, এখন আমি হলাম রূপনগরের নবাব। আমার হুকুমে এই সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের খাটা সেই ইব্রাহিম ও শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারি, ততক্ষণ আমার শান্তি নেই, শান্তি নেই। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি পিতা। আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে তুমি কি আজকে স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, তাই আজ আমি স্কুলে যাইনি। আচ্ছা পিতা, আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। এই সাত সকালে ফুল বাগানে যাবে কেন মা রেখা? কত রঙে ফুল গো পুজল আমারি বাগানে। সকাল বেলায় কত রঙে ফুল গো ফুটিল। আরে
রেখা, কিন্তু শীঘ্র ফিরে আসবে। হ্যাঁ পিতা, আমি যাব আর আসবো। আচ্ছা চলো মা। তাই চলো। কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু প্রাণবন্ধু এখনো তো এলো না। তাহলে কি সে আজ স্কুলে আসবে না? এই বিনা সুতার মালা আমি কার গলে পরাবো? বিনা সুতার মালা কাহানি পরাবো কার গলে। লাগলো ভালো বিন্দেশি যুগ লাগে। প্রথম দেখায় লাগলো ভালো বিন্দেশি যুগ লাগে। তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজা। মদন, ওই মদন, তুই কোথায় মদন? মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজা। মদন, মদন, কোথায় মদন? মদন, মদন, কোথায় গেলি মদন? মদন, মদন, কোথায় মদন? মদন, মদন, মদন। কাকে কুস্তে এসে আমি কাকে ধরে ফেলেছি।
দুষ্ট হয়ে গেছো, বুঝেছো? আচ্ছা এই এখন যদি এখানে কেউ দেখে ফেলতো, আপনারা কেউ দেখেছেন? দেখেননি তো? আচ্ছা ঠিক আছে, বলো। তাতে আমার কি হলো? আমার চোখ তো বাঁধাই ছিল রেখা। আরে কি বলে বেচারা, চোখ তো আমার বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরো তো। তাই তো মদনকে খুঁজতে এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতন আমার অতি আপনজন। এই চুকরা, তোর আপনজন হতে তো আমার হয়ে গেছে। রাগ করছো কেন রেখা? আমার আপনজন যদি নাই বা হবে, তবে সেদিন স্কুলের ফিস্ট দিয়েছিলে কেন? এই স্কুলে ভর্তি করেছি বলে তুমি কি আমার সঙ্গে পিটিস পিটিস করতে চাও? দয়া হয়েছিল বলে তাই তোমাকে আমি ওই স্কুলে ভর্তি করেছিলাম, বুঝেছো? হা চাহারো হা চাহারো লজ্জা নাহাই তো মাহারো, ছাড়বে না।
তুমি আমার চোখের কাজল। তুমি আমার হৃদয়ের রেখা। রেখা, সময় অনেক হয়েছে, চলো এবার আমরা ঘরে ফিরে যাই। ঘরে ফিরে যাব? বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমার, বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমার, বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমার, গাইতে গেলে তোমায় দেখি, গাইতে গেলে তোমায় দেখি, ঘুমে চোখে আসে না, বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমায়, বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমায়। সইতে গেলে তোমায় পাবি, সইতে গেলে তোমায় পাবি, ঘুম চোখে যে আসে না, দুষ্ট চোখে আসে না, বন্ধ তোমার দুষ্ট চোখে ঘুম চোখে আসে না। রাস্তায় চড়ে তোমায় ভাবি, রাস্তায় চড়ে তোমায় ভাবি, ঘুম যে চোখে পাগল করে আমায়, বন্ধ তোমার দুষ্ট চোখে ঘুম যে চোখে আসে না। চলো বন্ধু, বিলম্ব অনেক হয়েছে, আমরা চলে যাই। বন্ধ তোমার দুষ্ট চোখে পাগল করে আমায়। বলুন উজির সাহেব। না যা পড়া, আমি রাজ্যের চতুর্পাশে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব অসংবাদ জানেন। বেগম সাহেব জানলেও তা কোনোদিন প্রকাশ করবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করা হোক। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে দরবারে হাজির করো। এই নেন আপনার বেগম সাহেবা। বেগম সাহেবা, হয়তো আপনি জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। হ্যাঁ জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছা তাই বলতে পারো। বলো কেন আমাকে দরবারে ডেকেছো? নবাব শাহজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ তুমি জানো? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনার
সে চায় না বললে এই চাবুক দ্বারাই বলতে বাধ্য করব। চাবুকের ভয়ে আমি কণ্ঠিত রই। বুঝেছি, বলবেন না। জাফর আলী খা আর চাবুক তাই করছি। বলো আহ বলো বলো, জবাব দে। আহ! আমি বলতে পারবো না। বলবেন না বলবেন না। না! এখানে জাফর আলী খা আবার আগামীকাল শুরু হবে। পরি আদেশ করুন হুজুর। রয়েছে নন্দিনীকে চলে আসুন বেগম সাহেবা। যা মার্জিকে পাঠিয়ে দাও। হাতটা দোল। ভাইয়া একটু অফ করে দেবেন। তাদের পরে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো খুদা বলো না রে খাজো, গরিবের ঘরে ভালোবাসা দেখা যে অপরাধ। পিতা খাজো, আমি তোকে কতবার বারণ করেছি। আমরা গরিব, গরিবের সাথে নেশাও যে আমাদের অপরাধ। আমি তোকে কতবার বারণ করেছি এই রাকার সাথে তুই যাসনি, কিন্তু কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলেন না। যদি আমার কথা তুই শুনতি তাহলে তো আঘাত তুই পেতেন না। বুঝি পিতা, সবই বুঝি, তবু এতটুকু বুঝি না খুদার সৃষ্টি মানুষ তুই হক কেমন করে বাবা, তুই হক কেমন করে। যা বাবা, ঘরে যা, আর কোনদিন বড় লোকদের সাথে মিশতে যাবি না। তাহলে যে তোর অপরাধে আমাকে শাস্তি মুখ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব পিতা, তবু আমার অপরাধের জন্য আমি আমার বাবাকে শাস্তির মুখে ঠেলে দেব না, শাস্তির মুখে ঠেলে দেব না। ছেলেটি এখন বড় হয়েছে, এখনো সব কিছু বুঝতে শিখিনি। যদি যদি শিখত তাহলে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। আতিক ভাইয়ের অভিনয়ে মুগ্ধ হয়ে রিপন সিদ্দিকী তাকে 500 টাকার মধ্যে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সকলকেই।